আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, দর্শক, শুভাকাঙ্ক্ষী যারা আমাদের আজকের এই ইন্টারভিউটা, এই শোটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুভরাত্রি। আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নিচ্ছে ডক্টর সাইফুল ইসলাম। আমাদের যে স্কুলে আমরা পড়াশোনা করেছি, মাধ্যমিক স্কুল আ আ পড়েছি। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ধর্মপুর এডুকেশন এস্টেট। এই বিদ্যাপীঠের কথা যখনই মনে আসে তখন আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, আমরা অতীতে ফিরে যাই। অতীতের অনেক কথাই মনে পড়ে। তো আজকে আমাদের একজন মেধাবী কৃতী ছাত্র ধর্মপুর এডুকেশন এস্টেটের ১৯৯২ ব্যাচের ছাত্র ডক্টর সাইফুল ইসলাম। উনি বর্তমানে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কাজ করছেন নোয়াখালী আ মেডিকেল কলেজে। তো আমরা বিস্তারিত উনার কাছ থেকেই শুনবো। তো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বরাবরের মতোই আপনাদের সাথে আছি। আমরা চেষ্টা করি যে আমাদের আ প্রাণপ্রিয় বিদ্যাপীঠের যেসব ছাত্র বা ছাত্রী আ আ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছেন দেশের অর্থনীতিতে, বৈশ্বিক আ অর্থনীতিতে কন্ট্রিবিউট করছেন। তাদের সবাইকে আমরা পরিচিত করানোর জন্য চেষ্টা করি এবং আমরা এই উদ্যোগটা নিয়েছি এই কারণে যে আমরা ১৯৬৫ সালে যে স্কুলটার জন্ম, সেই ৬৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৬০-৬২ বছর অনেকেই পড়াশোনা করেছে। অনেক সিনিয়র ভাই এখানে এসেছে, পড়েছে। অনেকে অনেক জায়গায় কাজ করে। কিন্তু আমাদের কারো সাথে কারো পরিচয় নাই। তো আমি চেষ্টা করি যাতে করে আমরা এই প্ল্যাটফর্মে আমাদের আ যারা আ সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। আমরা সবাই সবার সাথে যদি পরিচিত হই তাহলে নেটওয়ার্কিং এর বিকল্প নাই বর্তমান পৃথিবীতে। অতএব নেটওয়ার্কিংটা যত বেশি করা যায়, বিশেষ করে আমাদের স্কুল অ্যালামনিদের অ্যা অ্যা সাথে একে অপরের সাথে। তো আমি ১ম এই ডক্টর সাইফুল আপনাকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি খুবই ব্যস্ত মানুষ। আপনি একটা সরকারি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, অনেক দায়িত্ব, অনেক কাজ। তারপরেও আপনি আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের শোতে এসে। তো আপনি শুরুতেই যদি আপনার সম্পর্কে ১ম পরিচয়টা আপনার মুখ থেকে শুনতে চাই, আমাদের দর্শকরা শুনতে চায়। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রফিক ভাই। আসলে আহ আজকের সারাদিনটা আমার জন্য খুব বেশি কি বলবো, একটা স্মরণীয় ঘটনার মতো। আমি যেখান থেকে উঠে আসছি সেখানকার কোনো একটা প্ল্যাটফর্মে আমাকে কথা বলতে হচ্ছে বা আমি কথা বলবো। আসলে এই বিষয়টা নিয়ে আমিও সারাদিন খুব টেন্স ছিলাম। আসলে সাক্ষাৎকার বা কথা বলা বিষয়গুলা আহ যতটা না পাবলিক স্পিচ এর বিষয়, পাশাপাশি এটা আমার একটা আবেগের জায়গা। এইজন্যই আসলে আমি আম আজকে সারাদিন খুব আমার একটা একটা সময় গেছে যে আমি আমার অতীতে বা আমার ছোটবেলায় ফিরে যাবো। এই ধরনের একটা আম আমার আবেগ কাজ করছে আজকে। তো আমি আবার পরিচয়টাই বলি। আমি আ ৯২ ব্যাচ ধর্মপুর এডুকেশন স্টেটের। তো আমি অ্যা এসএসসি পাস করছি ৯২ সালে। আর এরপরে আমি চলে গেছিলাম আ ময়মনসিংহ আমার আব্বার কাছে। আমার আব্বা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। তো সেই হিসাবে আব্বার হাত ধরেই আমার পরবর্তী অগ্রযাত্রা পুরাটাই ময়মনসিংহে কাটছে মোটামুটি। তো আমি ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস পাস করার পরে সরকারি চাকরিতে ঢুকলাম। তো সেই এখন বর্তমানে আমি সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে আছি নোয়াখালী মেডিকেল কলেজে। আ আ এ পর্যন্ত আমার পরিচয়। পাশাপাশি আমার পরিচয়, আমি একজন বাবা, আমার ২ ছেলে-মেয়ে। আর আমার ওয়াইফ একজন ডাক্তার। ও আমার সাথে নোয়াখালী মেডিকেল কলেজেই আছে। এটুকুই। আচ্ছা, আচ্ছা, ফাইন। ভাবি কি আপনার একই ডিপার্টমেন্টে নাকি ভিন্ন ডিপার্টমেন্টে? হ্যাঁ, ও এখন আমার ডিপার্টমেন্টেই আছে। আমার ডিপার্টমেন্টেই আছে। আচ্ছা, আ আপনার ডিপার্টমেন্টটার নামটা কি নাম? মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। এবার একটু বুঝাই বলি। আ আমাদের মানে মেডিকেল সায়েন্সের মানে টোটাল ১১ টা সাবজেক্ট। যেটা এগুলোকে মাদার সাবজেক্ট বলা হয় আরকি। তো হুম, মাদার সাবজেক্ট যে ১১ টা, এর মধ্যে আমি পোস্ট গ্রাজুয়েশন করছি ২ টা সাবজেক্টে। একটা আচ্ছা, হচ্ছে কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ, এটাতে এমফিল করছি। আর এফসিপিএস করেছি আপনার গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিকস এ। তো আচ্ছা, সেই হিসাবে আসলে আমি ২ টা মাদার সাবজেক্টেরই বিশেষজ্ঞ। একটাকে বলা হয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আরেকটা হলো
গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স বিশেষজ্ঞ। এখন আমি পিএইচডি করতেছি ইনফার্টিলিটির উপরে, মানে এটা গাইনেরই একটা আলাদা সুপার স্পেশালিটি বলতে পারেন, যেটা হচ্ছে বন্ধ্যাত্ব যে বিষয়টা, সেটা নিয়ে গবেষণা করা আর কি। তো এখন গবেষণা করতেছি আহ বন্ধ্যাত্বের উপরে। আহ, আমার এখনকার আহ কার্যক্রম চলতেছে এই বন্ধ্যাত্বের উপর গবেষণা করতেছি, আর প্র্যাকটিস হলো গাইনোকোলজিতে আর কি। আচ্ছা, ফাইন। আপনার প্রাইমারি এডুকেশন কোথায়, মানে কোন স্কুল থেকে শুরু হয়েছে প্রাইমারি এডুকেশনটা? আমার প্রাইমারি এডুকেশনের খুব একটা মানে মজার স্মৃতি, মজার বলতে কি আমি ছোট বড় হয়েছি, মানে প্রথম শুরুটা আমার জীবনের শুরুটা ছিল আমার নানু বাড়ি থেকে। আমি আচ্ছা, নানু বাড়ি, তখন তো কারেন্ট ছিল না, মানে প্রথম যখন কারেন্ট আসছে সেটা আমার নানু বাড়িতে দেখছি আমরা। তো কারেন্ট আসার পরেই আমার নানু আর আমাকে ওনার এখানে রাখেন নাই, আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ওনার একটা ভয়, কারেন্ট নিয়ে ওনার একটা ভীতি কাজ করছে যে আমার নাতির যদি কোনো ক্ষতি হয়। তো সেই জন্য আসলে একটা ছোট দুর্ঘটনাও ছিল হয়তো, সেটা আমার ঠিক মনে নাই, হয়তো কারেন্টের শক টক এই টাইপের কিছু। এরপরে আমাকে বাড়িতে পাঠানো হয়েছে। পরে আমি ধর্মপুর এডুকেশনাল স্টেটের আগের স্টেজ, যেটা যেটা ধর্মপুর প্রাইমারি স্কুল, সেটা থেকে আমার শিক্ষা জীবন শুরু। আহ, ওইখান থেকে ধর্মপুর এডুকেশন স্টেট, একই একই গণ্ডিতেই পুরা 10 বছর আমার কেটেছে আহ, ধর্মপুরে। স্কুলের ওই যে এখন যে বিল্ডিংটা আছে প্রাইমারি স্কুলের, ওই বিল্ডিংটাতেই তো জি পড়েছেন? জি জি জি, ওই লাস্ট কবে বিল্ডিংটাতে। গিয়েছেন স্কুলে? স্কুলে সর্বশেষ কবে গিয়েছেন স্কুলের প্রিমিসেসে? স্কুলের আহ, গণ্ডিতে যাওয়ার সুযোগ, যেটা একা একা গেছি আসলে, আসলে সবার সাথে যে আহ, ইয়ে করে যাওয়া, সেই সময়টা আসলে আমি আমি একবার দেশের বাইরে ছিলাম, ওই সময় যেতে পারি নাই। পরের টাইমে আমার দুইটা প্রোগ্রাম পাশাপাশি ছিল, এই জন্য আসলে, এই জন্য আমি খুবই সরি যে আসলে আমার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আসলে জয়েন করতে পারি নাই। একা একা দেখে আসছি স্কুলকে, দেখে আসছি সে লাস্ট, তাও দেরি হয়েছে, কারণ বাড়িতে গেলেও আসলে ওইভাবে স্কুলের স্কুলে বিল্ডিংটা কিন্তু জায়গাটা। আগের মতোই আছে, যে আপনি যে প্রাইমারিতে পড়েছেন সেই বিল্ডিংটা কিন্তু এরকমই আছে। তো হ্যাঁ, পরিত্যক্ত। এখন স্কুলের প্রাইমারি স্কুলের প্রিমিসেসটা পূর্ব দিকে চলে গেছে। এখন জি কিন্তু প্রিমিসেসটা কিন্তু যেখানে আপনিও কিন্তু, আমিও কিন্তু সেখানে পড়েছি, একদম শিশু ক্লাস থেকে একদম ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়েছি। তো জি এই বিল্ডিংটা এখনো আছে। এখানে গেলে কিন্তু আমার পরের জেনারেশনও কিন্তু সেখানে পড়েছে, আমার ভাইয়ের ছেলে। তো আমরা গতবার গিয়েছি, সেখানে ছবি তুলেছি। তা আমার ভাতিজা বলল যে, "চলো আমরা একটা সেলফি তুলি পিছনের স্কুলটা রেখে।" তো ফাইন। আমাকে আপনি এবার একটু বলেন যে আপনি তো বা ধর্মপুর স্কুল থেকে পাশ করে তারপরে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন। ময়মনসিংহ মেডিকেল থেকে আপনি এমবিবিএস করেছেন, এফসিবিএস করেছেন পরে। তো এগুলা আমাদের প্রজন্মের জন্য খুবই ভালো। আপনার এই ইন্টারভিউটা আমাদের যে সাবেক শিক্ষার্থী ফোরাম বা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে থাকবে। আমরা একেক করে সবগুলোই রাখবো সেখানে, যাতে করে নতুন প্রজন্ম ওয়েবসাইটে ঢুকে দেখতে পারে, শুনতে পারে। তো ১ম দিন ধর্মপুর স্কুলে আপনি গেলেন। ১ম দিনের স্মৃতিটা কি আপনার মনে আছে? যে কোন স্যারের সাথে কোথায় হ্যাঁ, হ্যাঁ, ভর্তি অবশ্যই হয়েছেন? মনে আছে, আমার এখনো মনে আছে যে আমি আহ, প্রথম দিন আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গেছেন। তো আমাদের যে প্রধান শিক্ষক স্যার, শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার, আহ, স্যারের সাথে পরিচয় করাই দিয়েছেন। তো আহ, আমার আমার বাবারও একজন টিচার ছিলেন ওই স্কুলেরই শিক্ষক, আহ, ওনার নাম কবির স্যার। আপনি, কবির স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো, আমিও হ্যাঁ পড়েছি। হ্যাঁ, কবির স্যারের কাছে আমিও পড়েছি। জি জি। তো আব্বা বিশেষ করে ওই কবির স্যারকেই বেশি ইয়ে ইয়ে করে বললে, আমার স্যারের কাছে তোমাকে দিয়ে গেলাম। তো স্যারকে আমরা বেশি দিন পাই নাই, এরপরে উনি ছিলেন না। তবে আমার ওই ওই যে আব্বা কবির স্যারের হাতে আমাকে দিয়ে আসছেন, এই জিনিসটা আমার এখনো আমার চোখে ভাসে, যে আমার আব্বা আমাকে প্রথমে নিয়ে তার স্যারের কাছে দিয়ে আসছিলেন। এটাই আমার কবির স্যারের এখনো আমার চোখে লেগে আছে। কবির স্যারের আমার ফাদারেরও টিচার কবির স্যার। এমনকি এই যাদের হাতের লেখা সুন্দর করার জন্য স্যার কিন্তু খুব, মানে ওই রুল করা খাতার মধ্যে বাড়ির কাজ দিত। যে মানে লেখা সুন্দর করার জন্য তখন রুল করা খাতার মধ্যে যে বাড়ির কাজ দিত। আমি অ্যা মফিজুর রহমান স্যার কথা মনে পড়ছে। উনিও আমার টিচার। তো আমি জি। ধর্মপুর এডুকেশনাল স্টেটে 6 এ ভর্তি হওয়ার স্মৃতিটা যদি বলতেন। যে আপনি 6 এ ভর্তি হয়েছেন বা আপনার যদি কোনো কিছু মনে থাকে?
সিক্স এর বিষয়টা হলো কি, আমাদের এসএস মানে যেটা প্রাইমারি এডুকেশনের যেটা মানে ক্লাস ফাইভের একটা ফাইনাল পরীক্ষা যেটা, সেটা হয়েছিল একটা মানে কম্বাইন্ড একটা পরীক্ষা, যেটাকে সেন্টার টাইপের, মানে অনেকটা এসএসসি পরীক্ষা যেরকম হয় সেরকমই, কিন্তু আমাদের পরীক্ষাটা ধর্মপুর এডুকেশন স্টেটেই হয়েছিল। তো সেই হিসাবে আমরা ওইখানে আমাদের এক্সপোজার হলো আপনার এই যে মানে ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা দেওয়ার সময়। এরপরে ক্লাস সিক্সে যখন ভর্তি হব, আমাদের স্কুলে যারা, তারা তো সবাই ওখানেই ভর্তি হয়েছে, পাশাপাশি পাশের অন্যান্য স্কুল থেকেও নতুন নতুন বন্ধু বান্ধবরা আসছে। তো সেই ক্ষেত্রে ধর্মপুর এডুকেশন স্টেটে আমরা আরো কিছু আমাদের বন্ধু বান্ধব এখনো যারা, যাদের সাথে আহ, আহ, যোগাযোগ আছে, তো অনেকে অন্যান্য স্কুল থেকে আমাদের স্কুলে আসছেন। তো ওই সময়ে আসলে স্কুলের কাঠামোটা যেটা বলবো, আহ সেটা ওই আহ, অনেক ভগ্ন ছিল, বিশেষ করে আপনার কোনো মাটির ঘর ছিল, মাটির ঘর। মাটির, হ্যাঁ মাটির, মানে জানালাটা ওরকম ছিল না, ওদিক দিয়ে আমরা চলাফেরা করতে পারতাম। আর আমাদের ক্লাস সিক্স এর যে পাশের যে জায়গাটা, ওইখানে ওদের মেয়েদের আহ, কমন রুম আপুদের ছিল। মেয়েদের বলে একটা কমন রুম ছিল, সামনে একটা টিউবওয়েল ছিল। তো আমরা ওই টিউবওয়েলের পানি খাওয়া, মানে টিউবওয়েলটাকে খুব হুম, এনজয় হুম, করতাম, মানে ওইখানে টিউবওয়েল হুম, হুম। পাড়েই যেতাম। তো ক্লাস সিক্স থেকে তো আমাদের পড়াশোনা শুরু, এবং একটা ক্লাস পর পরই একদম এই কর্নারে যায় হচ্ছে ক্লাস টেন। তো আসলে ওইদিকে খুব কম যাইতাম, মানে ক্লাস এইট পর্যন্ত জায়গাটুকু আমাদের জন্য ফ্রি অ্যাক্সেস ছিল আর কি। নাইন টেন তখন ভয় পাইতাম যে অত উপরে সেগুলো যা। যেহেতু অনেক বড় ক্লাস, ভয় লাগতো ওই যেসব ক্লাসের সামনে যেতে। ভয় লাগতো। আর আবার একটা ইয়া ছিল যে কখন আবার ওই ক্লাসে যাব, ওটাকে আমার কাছে খুব স্পেশাল মনে হইতো যে এদের, আমাদের থেকে ওনাদের ইয়াটা ভাবসাব একটু বেশি আর কি। এবং বড় ভাই যারা ছিলেন, আহ ওনাদেরকে খুব ভয় লাগতো। এটা আসলে কি কোনো ইয়ের ভয় না, মানে একটা শ্রদ্ধাবোধ থেকে ভয়টা আসতো হ্যাঁ, আর কি। তখন ওই জিনিসটা এখন মানে তখন ছিল এই জিনিসটা। আপনি কলেজে কোথায়, ময়মনসিংহে কি কলেজে পড়াশোনা করছেন, এইচএসসি আমার, হায়ার সেকেন্ডারি? জি জি, এসএসসি পাস, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার আব্বা আমাদেরকে সবাইকে নিয়ে যান। আব্বা ময়মনসিংহে। এসএসসি পর্যন্ত আব্বা আমাদেরকে গ্রামে রাখছেন আর কি। তারপরে আমরা তিন ভাই বোন সহ, আম্মা সহ আমরা চলে গেলাম ময়মনসিং। ময়মনসিংহে আব্বা আমাকে পড়াবেন। তো উনি যেখানে চাকরি করতেন, সেই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ওইখানকারই কলেজ যেটা, সেটা হচ্ছে কেবিআই কলেজ বলে আর কি, কৃষি বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট কলেজ। শুধু ইন্টার সেকশনটা এবং সায়েন্সের যারা আছে তাদেরকে ওইখানে ভর্তি করানো হয়। তো ওই ভর্তির একটা ইয়ে ছিল, চাপ ছিল, যে গ্রাম থেকে আসছি, ওইখানে আবার ইন্টারভিউ দিয়ে ভর্তি হওয়া। তো ওই ওইখানেই আল্লাহর রহমতে ওইখানেই চান্স হলো, পরে ওইখানেই ভর্তি হলাম আর কি। ওইখান থেকেই ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপরে মেডিকেল শুরু হলো আবার ময়মনসিংহে, ময়মনসিংহ মেডিকেল, সেটাও ময়মনসিংহে। তো মোটামুটি এরপরে পোস্ট গ্রাজুয়েশনের যে ট্রেনিং, এগুলো সম্পূর্ণ আমার ময়মনসিংহেই হয়েছে আর কি। শুধু চাকরি হওয়ার পরে আমি বাইরে চলে আসছি আর কি, ময়মনসিংহ থেকে চলে আসছি। আচ্ছা, আপনার ক্যারিয়ার প্ল্যানিং, মনে করেন আপনি যখন স্কুলে পড়েছেন, এখন ছেলেমেয়েদের মধ্যে আমরা যখন পড়েছি বা আপনারা প্রায় আমরা কন্টেম্পোরারি, মানে তখন কিন্তু ক্যারিয়ার প্ল্যানিংটা ছিল না, কে কোন দিকে যাবে। কেউ স্যাররা জিজ্ঞেস করলে বলতাম কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো। ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরে কোনো ক্যারিয়ার বা কোনো পেশা যে আছে, এটা কিন্তু এই- তখন পর্যন্ত ছিল না। আপনি কি স্কুল সময় যখন ক্লাস 10 পর্যন্ত পড়েছেন, তখন কি আপনার ক্যারিয়ার প্ল্যানিং, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন বা কোন দিকে প্রফেশনে যাবেন, এরকম কোন চিন্তা কি মাথায় ছিল আপনার? এটা আমার একটা মজার স্মৃতি আছে। আমাদের শ্রদ্ধেয় স্যার জগন্নাথ স্যার, যখন আমি ক্লাস নাইনে উঠছি, তখন ধরে ধরে জিজ্ঞেস করতেছেন, তুমি কি হবা, তুমি কি হবা। তো সবাই সবারটা বলছে, বেশিরভাগই তো এগুলাই ডাক্তার ইঞ্জিনিয়ার এই লাইনে বলছে। তো আমি স্যারকে, আমার এখনো মনে আছে যে আমি এটাই বলছিলাম, স্যার আমি হয় ডাক্তার হবো নাহলে শিক্ষক হব। তো আসলে মানে আল্লাহর প্ল্যান, আমি নিজে থেকে বলবো না। তো আল্লাহর রহমতে আল্লাহ আমার সেই দুইটা আশাই একসাথে পূরণ করছেন। আমি এখন ডাক্তারও আবার শিক্ষকও। ফাইন, ভেরি গুড। ডাক্তার এবং শিক্ষক দুটো একসাথেই। আচ্ছা, আমাকে এই আপনার স্কুল জীবনের এই যে 6 থেকে 10 পর্যন্ত আপনি সবচেয়ে বেশি কোন স্মৃতিটা আপনাকে সবচেয়ে বেশি মানে আবেগ আপ্লুত করে? মানে স্কুল জীবন, মাধ্যমিক জীবনের কোন স্মৃতিটা আপনাকে সবচেয়ে বেশি ভাবায় বা আবেগ আপ্লুত করে? এরকম কোনো কিছু মনে আছে আপনার? আবেগের জায়গা তো পুরোটাই আসলে, স্কুলের স্মৃতি তো সবার জন্যই ইউনিক। মানে যে যে যতটুকুই পড়াশোনা করুক,
স্কুলের যে সময়টা, এই সময়ের যে বন্ধু বান্ধব বলেন, তারপরে আমাদের যে সময়টা কাটে, এগুলো আসলে ইউনিক, এগুলাকে কখনো ভোলা যায় না। এগুলার স্মৃতি এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠা, তারপরে ক্লাস এবং শিক্ষকদের সাথে যে আমাদের আহ, মানে ইন্টারেকশন, এই বিষয়গুলা সবসময় আসলে একটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের স্কুলের যে টোটাল সিস্টেম যেটা আমার এখনো মনে পড়ে যে আমাদের প্রধান শিক্ষক স্যার, এই যে স্যারকে খুব ভয় পাইতাম। মানে ক্লাস আওয়ারে বিভিন্ন ক্লাসরুমে যায় যায় দেখতেন, আহ, তখন আমরা খুব অ্যালার্ট হয়ে যেতাম আর কি। এটা একটা বিষয় খুব আমাদের ইয়ে ছিল। আরেকটা ছিল আমার খুব এখনো মনে পড়ে আমাদের হুজুর স্যার, মোশাহিদুল্লাহ হুজুর, শ্রদ্ধেয় মোশাহিদুল্লাহ হুজুর স্যার। স্যারের কথা খুব মনে পড়ে, যখন নামাজের সময় হয়তো একটা ব্যাত নিয়ে দাঁড়াইতো মসজিদের দিকে যাওয়ার জন্য। তা আসলে সব সময় তো আসলে ওইভাবে ইয়ে করতাম না, পরে পিছন দিয়া ওই অন্যদিকে পলাই যেতাম। তো এখনো স্যারের ওই ইয়াটা এখনো মনে আসে যে স্যার দাঁড়াই রয়েছে ব্যাত নিয়ে, যে মসজিদের দিকে যাইতে। আহ, এটা এটা আর ওই টিফিন আওয়ারে যে সময়টা কাটতো, যে আমরা তো বাড়িতে যেতাম না, আশেপাশে বিশেষ করে একটা টি স্টল ছিল আমাদের স্কুলের একটু পশ্চিম পাশে, দিকে। হুম পশ্চিম দিকে। তো ওইখানে আপনার ওই যে আহ, চা আর এবং একটা মিক্সার বলতো, মিক্সার। তো হুম। ওইটা ওটা ওই যে বন রুটি, বন রুটি দিয়ে মিক্সারে চুবাই খাইতাম ওই জিনিসটা, মানে ওই টেস্টটা বা ওইটাকে এখনো বনরুটি, খুব বনরুটি আর বেলা বিস্কিট। বেলা বিস্কিট, ওই বেলা মিক্সার বিস্কিট। দিয়ে হ্যাঁ ভাই। mixer- আচ্ছা, আমরা স্কুলে আর থাকলাম না, আমরা আবার আপনার প্রফেশনাল লাইফে চলে আসি। ডাক্তারদের জীবন কেমন কাটে? মানে ডাক্তারদের ডেইলি লাইফ 24/7 আপনার কেমন কাটে? খুব ব্যস্ততা, বা হ্যাঁ, ডাক্তার, আপনার ওয়াইফও ডাক্তার, মানে জি। ডক্টরদের লাইফটা একটু কেমন, একটু যদি বলতেন। হ্যাঁ, এটা আসলে খুব একটা একদিকে চ্যালেঞ্জিং, পাশাপাশি আবার একটা পেশেন্ট যখন আপনার হাত ধরে তার সুস্থতা অর্জন করে, তখন একটা যে ভালো লাগা কাজ করে, এই জিনিসটা আহ, আরেকটা মাত্রায় নিয়ে যায় আসলে জীবনের অনুধাবনটাকে। আর চ্যালেঞ্জিং বলতে আসলে আহ, পেশাটাই তো চ্যালেঞ্জিং। আহ, হুম। একটা হলো শুরু, আমাদের যে দৈনন্দিন কাজের শুরু, যেটা যেমন আমি একটা কলেজের, মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে, আমাকে একটা দাপ্তরিক কিছু দায়িত্ব পালন করতে হয়। তো সেই হিসাবে আমার আহ, অনেক সময় সকাল 7টা বা 8টায় লেকচার থাকে, লেকচারের জন্য প্রিপারেশন নিতে হয়, বা লেকচার প্রিপেয়ার করে কলেজে যাইতে হয়, ক্লাস নিতে হয়। পাশাপাশি আমার এই আমার যে প্র্যাকটিস প্র্যাকটিস লাইনটাকে আমাকে আবার আহ, আসতে হয়, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার প্র্যাকটিসের প্রয়োজনে হোক আর মানুষের সেবার প্রয়োজনে হোক, সব দিক থেকে আসলে সময়টা খুব বেশি টাইট হয়ে যায় আর কি। আসলে ফ্যামিলিকে ওইভাবে সময় দেওয়া বা বাইরে যাওয়া, এই জিনিসগুলো আসলে মানে খুব বেশি ইয়েতে পড়ে যায়। তো তাও চেষ্টা করি আমার যে আহ, ধরেন চেষ্টা করি যে রাত্রের 10টার মধ্যে বাসায় চলে আসতে, অনেক সময় হয়ে ওঠে না, ক্রিটিক্যাল কেস থাকলে সেই ক্ষেত্রে একটু লেট হয়। তবে আমি আমি বরাবরই মানে আর্লি ঘুমাইতে গেছি ছোটবেলা থেকেই, ভোরে উঠতাম। আমার প্রতিবেশী যারা ছিলেন তোরা জানে যে আমি খুব ভোরে উঠে পড়াশোনা করতাম। তো সেই অভ্যাসটা আসলে এখন অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে এই প্রফেশনের কারণে। হয়তো আমি যদি ওই 9টা 5টা ওই টাইপের আহ আহ, ইয়া করতাম, চাকরি করতাম, হয়তো আমার ওই লাইফটা এখনো কন্টিনিউ করতে পারতাম। যাই হোক, আমি আল্লাহর আমি আপনার রহমত, এটা ব্যাপারে, এনজয় করতেছি। জেনেছি, অনেক কিছু শুনেছি। বিশেষ করে আপনি আপনার ব্যাচের সবার জন্য খুব সাহায্য সহযোগিতা করেন, এটা আমি জানি। এবং বিশেষ করে আমার বাড়ির পাশে আমার এক ভাগিনা, আপনাদের ক্লাসমেট, ওর নাম জসিম। জি। ওর ওর অসুস্থতার পরে ওর কিডনি রিলেটেড ইস্যুস গুলোতে আপনি অনেক আর্থিক সহায়তা করেছেন, এবং অনেককে উদ্বেলিত করেছেন, অনুপ্রাণিত করেছেন তাদেরকে হেল্প করার জন্য, তাকে হেল্প করার জন্য। এবং এটাও জানি যে আপনি ওর মৃত্যুর পর ওর পরিবারের খোঁজ খবরও নিয়েছেন, এবং কি ওর বাচ্চা বিদেশ যাওয়ার সময় আপনি মনে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনও করেছেন। তো এটা আসলে আমি আমি এসব শুনে আমি খুব মানে আমার খুব ভালো লাগে, যে এই জন্য যে আমরা যারা মানে ভালো অবস্থায় আছি আর্থিকভাবে, পেশাগতভাবে, আমাদের একটা দায়িত্ববোধের জায়গা আছে গ্রামের মানুষের
বা সহপাঠীদের সবারকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে খোঁজ খবর নেওয়া, এটা আমরা এই মানবতা বা মানবিকতার এই দৃষ্টিকোণ থেকেই এই জিনিসটা আমরা দেখা উচিত বলে মনে করি। তো আপনাকে ধন্যবাদ। আমি সুযোগ নিলাম এই কারণে যে আপনার এই কন্ট্রিবিউশন, আপনার যে অ্যাক্টিভিটির কারণে তরুণ প্রজন্ম বা যারা আমাদের শোটা শুনছেন সবাই উদ্বুদ্ধ হবে মানুষকে সাহায্য করার জন্য। এটা আপনি কিন্তু নীরবে করেছেন, এটা কেউ জানে না। বাট আমি ওই ফ্যামিলির সাথে আমি ক্লোজলি রিলেটেড, জসিমের ফ্যামিলির সাথে আমি ক্লোজলি রিলেটেড, সেই কারণে বলছি, ও আমার ভাগিনা। আপনার কাছে আমার এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি এই একজন বড় ডাক্তার, আমাদের স্কুলে অনেক ডাক্তার আছে স্কুলের সাবেক ছাত্রদের। তো আমরা সবাইকে নিয়ে আমরা আমাদের এই প্রাক্তন ছাত্রদের জন্য বা আমাদের এলাকার জন্য স্বাস্থ্য বিষয়ক যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বা কিছুটা বঞ্চিত, ওদের জন্য আমরা কোনো কিছু করার আপনার পরিকল্পনা আছে কিনা, আপনার কোনো প্ল্যানিং আছে কিনা? এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আসলে স্বাস্থ্য সেবা যে বিষয়টা, একটা তো গভর্নমেন্ট চ্যানেলে যেটা আমাদের আছে সেটা তো আছেই, কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগের যে মানুষের স্বাস্থ্য সেবাকে মানে একদম দোরগোড়ায় নিয়ে যাওয়া, এই বিষয়টাকে যদি আমি হাইলাইট করতে যাই তাহলে আমাদের আহ, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সচেতনতা, এই দুইটাকেই আসলে অ্যাড্রেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের আমাদের যারা আহ মানে যারা ডাক্তার আছেন, শুধু যে তাদেরই এখানে দায়িত্বটা বর্তাবে তা না, পাশাপাশি আপনারা যারা আহ আহ এটা লিড দিচ্ছেন, সবার আসলে সম্মিলিত উদ্যোগে আমরা আসলে আমাদের স্বাস্থ্য সেবাটাকে কিভাবে আগায় নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে সবার সমন্বয়ে একটা আহ আপনার কমিটি বলেন বা একটা প্রোগ্রাম যেটাই হোক করা যেতে পারে, এবং সেটার জন্য আমরা অলওয়েজ প্রস্তুত আছি। আমি মনে করি আমাদের যারা শ্রদ্ধেয় ডাক্তার সাহেবরা আছেন, সবাই আমরা এটাতে এগিয়ে আসবো, এটাতে কোনো সন্দেহ নেই। এটা সবার একাগ্র উদ্যোগেই হওয়া উচিত আমি মনে করি আর কি। আপনি হয়তো জানেন আমাদের এই স্কুলের একটা হীরক জয়ন্তী হয়েছে 60 বছর পরে, এবং একটা পুনর্মিলনী করেছি আমরা। এই পুনর্মিলনী শুরু হয়েছে আমাদের ঐক্য থাকার, ঐক্যবদ্ধ থাকার, কাজ করার, একসাথে এগিয়ে যাওয়ার। এবং আমরা, আপনি জানেন, প্রাক্তন ছাত্রদের একটা মানে কমিটিও হয়েছে। তো এই কমিটির মাধ্যমে আমরা আগাতে চাই, আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। তো সেখানে আপনাকেও আমরা পেতে চাই, যাতে করে আপনি আমাদেরকে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। এখানে যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠান থাকবে, যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট বের হবে, এবং স্টুডেন্টরা, বর্তমানে স্টুডেন্টরা একসময় সাবেক হয়ে যাবে। কিন্তু এই যে এলাকার প্রতি কন্ট্রিবিউশন, পিছিয়ে পড়া সহপাঠীদের জন্য কিছু করা, বর্তমান ছাত্রদের জন্য কিছু করা, আমাদের স্কুলের ছাত্ররা যাতে রেজাল্ট ভালো করতে পারে, সেই বিষয়গুলোর জন্য আপনার পরামর্শ চাইবো, আপনার হেল্প চাইবো। আমি এই পর্যায়ে আপনার সাথে যে বিষয়টা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে চিকিৎসক হিসাবে আপনার সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি? আপনি আপনার টোটাল চিকিৎসক জীবনে আপনি আপনার সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত কোনটি? আসলে চিকিৎসক জীবনের আনন্দের বিষয়টা এটা আসলে কি সময়টা যখন আপনার সরি আমরা প্রতিদিনেই আসলে চিকিৎসা করতে গিয়ে মানে যেরকম চ্যালেঞ্জের মুখোমুখি হই, পাশাপাশি আমাদের আনন্দটাও কিন্তু এই চ্যালেঞ্জের পাশাপাশি আছে। যে কোনো একটা পেশেন্টের ক্রিটিক্যাল মুহূর্তে যখন আসে, তখন তাকে যদি আমরা তার ক্রিটিক্যাল মুহূর্তটা কাটায় তাকে যখন আমরা সুস্থ করে তুলি, আসলে ওই মুহূর্তটার আনন্দটাই সেটা সবচেয়ে বড় আনন্দ আমি মনে করি আর কি। এবং সেই ধরনের আমি যে সাবজেক্টে আছি আসলে আমার এই আনন্দটা হলো আমি আমি একটা মা যখন তার অনেক ক্রিটিক্যাল সমস্যা নিয়ে বা ক্রিটিক্যাল অবস্থা নিয়ে আমার কাছে আসে, আমি যখন তার অপারেশন হোক বা চিকিৎসা যেটাই হোক, তাকে যদি আমি সুস্থ করে তার হাসিটা দেখি, এবং তার হাসিটাই আমার কাছে আসলে সবচেয়ে আনন্দের সময় আর কি আমি মনে করি। এমন কোনো কি অভিজ্ঞতা আছে যা আপনার একটা লাইফের ভিউ পয়েন্ট, জীবন দর্শন পরিবর্তন করে দিয়েছে? এটা মানে আমার আপনি অভিজ্ঞতা আসলে হ্যাঁ, এটা আমার জীবনের আমি বলি শুরুর দিকে আমি যখন এমবিবিএস শেষ করার পরে এফসিপিএস এর জন্য ট্রেনিং শুরু করি। আসলে কি এমবিবিএস এর পরে এফসিপিএস এর একটা লম্বা ট্রেনিং, এই ট্রেনিং পিরিয়ডটাতে আমরা
আসলে এটাকে বলা হয় যে আপনার দিন রাত কোনো হিসাব নাই, দিন রাত হিসাব। আমরা ওই একবার ঢুকলে ধরেন 24 ঘন্টা শেষ করে তারপরে বের হই, এরকম একটা মানে ট্রেনিং পিরিয়ডটা আমাদের এরকম যায় আর কি, খুব টাফ একটা ট্রেনিং পিরিয়ড। তো ওই সময় আসলে আমাদের পেশেন্ট গুলাকে আমরা ওই সময় ম্যানেজ করি, বা ওই সময় পেশেন্টদের সংস্পর্শে বেশি যায়। এবং যেহেতু আমি স্পেশালিস্ট হব, আমাকে ওই লেভেলের জ্ঞান পাশাপাশি ওই লেভেলের দক্ষতা অর্জন করতে হয়। তো এই দক্ষতা অর্জন করতে গেলে আমাকে ওই পরিশ্রমটা এবং পাশাপাশি ওই ইফোর্টটা দিতে হয়। তো সেরকম আমি আমার দুইটা পেশেন্টের কথা বলবো। একটা পেশেন্টকে যেহেতু আমি এখানে আমার সফলতা ব্যর্থতার কোনো বিষয় না, আমি আমার আমি আমার অবস্থান থেকে স্বীকার করতেও আমার কোনো দ্বিধা নাই যে আমি একটা পেশেন্টকে আমি হারাইছি। আরেকটা পেশেন্টকে ওই পেশেন্টের অবস্থার ভিত্তিতে ওই পেশেন্টকে আমি আবার তার জীবন তো আল্লাহ দিছেন, কিন্তু ওই পেশেন্ট আমার বেঁচে গেছে। তো এই দুইটা পেশেন্ট মানে সময়টা হয়তো আগে পরে হয়েছে। প্রথম পেশেন্টের যেটা, সেটা আমি যে কোনো পেশেন্টের কমপ্লেন যেটা বা তার যে কষ্ট, সেটাকে আমি যদি ওন করতে না পারি, তাহলে আমি কিন্তু সেটাকে আপনার ইয়ে করতে পারবো না, সেটাকে বুঝতে পারবো না যে আমি। আর পাশাপাশি আমার জ্ঞানও থাকতে হবে। তো আমি প্রথম ট্রেনিং শুরু করছি যখন, তখন আমার এই পেশেন্টটাকে আমার ইগনোরেন্স বলবো না, আমি হয়তো বুঝতে পারি না যে পেশেন্টটা আমাকে যে কমপ্লেন করছে যে তার ব্যথা, আমি সেটাকে আহ, ওই লেভেলের যে এই ব্যথাটা থেকে যে পরবর্তী কনসিকুয়েন্স সে খারাপ হয়ে যাবে, এই জিনিসটা আমি আসলে বুঝতে পারি নাই। তো ওই পেশেন্টটা আসলে আহ, তার নর্মাল যে প্রসিডিউর গুলো করা দরকার সেগুলো করা হয়েছে, কিন্তু তাকে স্পেসিফিক যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার, তার অপারেশন জরুরি ছিল ওই মুহূর্তে। সেই মুহূর্তে আমি হয়তো আমার অজ্ঞতার কারণে বা আমি ওই ট্রেনিংটা আমার তখনও ওই রকম তৈরি হয় নাই বলে ওই পেশেন্টটা 2 ঘন্টা পরে আহ, ওইখানে এক্সপায়ার করছে। তো সেই সেই স্মৃতিটা আমাকে আসলে অনেক কষ্ট দেয় যে আসলে এরপরে তারই কমপ্লেন থেকে বা তারই প্রবলেম থেকে আমি আরেকটা পেশেন্টকে যখন আমি দেখতে গেছি, তখন সে ওই একই টাইপেরই প্রবলেম, তখন আমি তাকে যখন ঠিক ওই সব মুহূর্তে ডায়াগনোসিস করছি এবং সাথে সাথে ওটিতে নিয়ে অপারেশন করাইছি, আল্লাহর রহমতে সেই পেশেন্টটা বেঁচে গেছে। তো এই দুইটা পেশেন্টের জীবন আমাকে দুইভাবে মানে সামনের দিকে ধরেন আমার আমার এই ক্যারিয়ারের জন্য একটা বড় মাইল ফলক বলতে পারেন আর কি। এবং সেই ক্ষেত্রে আমি যতদিন আমার এই কাজে থাকি বা আমি পেশেন্টের কমপ্লেন গুলাকে একদম নিজের মতো করে চিন্তা করি যে আমি এটা জানি আমাকে এর জন্য এই ট্রিটমেন্ট দিতে হবে এবং এটা স্পেসিফিক ট্রিটমেন্টটা আমি আমার কাছ থেকে যাতে পাই। আহ আমার আব্বা একটা কথা বলতেন যে জীবনে যাই করো, যে মানে মানুষের উপকার করবা কিন্তু কারো ক্ষতি করবা না। তো এই জিনিসটা আমি আসলে আমার আব্বার কাছ থেকে আমার আমার প্রতিটা মুহূর্তে ওই জিনিসটাই আমার খুব মনে পড়ে। আমি এবং এটাকেই চেষ্টা করি যে আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়। এবং সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে চালাবেন আমি সেভাবে চলবো, কিন্তু আমার এই একটা থাকে যে আমার দ্বারা কারো যাতে ক্ষতি না হয়। আচ্ছা, আপনি এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক, এবং জি। আহ, তরুণদের তরুণ প্রজন্মের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো অ্যাডভাইস হ্যাঁ, আপনি করবেন কিনা? মানসিক স্বাস্থ্য আসলে এটা একটা, যেহেতু আমি পাশাপাশি প্রিভেন্টিভ মেডিসিনেরও বিশেষজ্ঞ, বিশেষ করে জনস্বাস্থ্যের যে বিষয়টা, এখানে আমাদেরকে আসলে আহ বর্তমানে মানুষের মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা, এটা অনেকটা অবহেলিত আমি মনে করি আর কি। তা আসলে এই মানসিক স্বাস্থ্যটা ডেভেলপমেন্টের জন্য প্রথম যে আপনার ধাপটা সেটা হচ্ছে আপনার পরিবার। আপনি আপনার পরিবারে যত ভালো এঙ্গেজ থাকবেন, আপনার মানসিক স্বাস্থ্য তত উন্নত হবে। আপনি পরিবার থেকে যত ডিটাচড হবেন, আশেপাশে যখন আপনি আপনার আহ, আপনার যে হতাশা ব্যর্থতা এগুলাকে যখন আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন না, বা আপনার বিষয়গুলাকে আহ, মানে আপনি কোইনসাইজ করতে পারবেন না, তখনই হয়তো আপনি এমন একটা পরিবেশের সাথে জড়ায় পড়বেন যেটার জন্য আপনি মানসিকভাবে তো দুর্বল হবেনই, পাশাপাশি এই যে আপনার যেটা বললেন যে সাবস্টেন্স অ্যাবিউজ, এই বিষয়গুলোর মধ্যে জড়ায় পড়ে আর কি। তো আমার মনে হয় এখানে পরিবারের একটা বড় একটা সাপোর্ট, পাশাপাশি পরিবারের সাথে এঙ্গেজ থাকা, এটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। পারিবারিক বন্ধন যেগুলো আছে এগুলাকে আমরা আরো সুদৃঢ় করতে পারলে আমার মনে হয় আমাদের এই মানসিক স্বাস্থ্যের উন্নতিটা আরো সহজ হবে আর কি।
আচ্ছা, আমি তরুণদের জন্য খুব চমৎকার বললেন, পারিবারিক একটা পরিবেশ, পারিবারিক সাপোর্ট, পারিবারিক অ্যাসিস্ট্যান্স এবং পারিবারিক ভাবেই কিন্তু তাকে শুনতে হবে, বুঝতে হবে। যদি পরিবার যদি তাকে সময় না দেয়, এটা শুধু পরিবারের সাথে এঙ্গেজমেন্ট না, পরিবারও তাকে কিন্তু সাপোর্ট দিতে হবে। যদি এই এই 22 না থাকে, তাহলে সে বাইরে বিপথে যেতেই পারে। এবার একটু বয়স্ক স্বাস্থ্যের কথা একটু বলি, যে আপনি একজন ডক্টর হিসাবে একজন বয়স্ক মানুষের 30+ একজন বয়স্ক মানুষের 3টা রেগুলার অভ্যাস কি হওয়া উচিত, যেগুলো মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে? 3 রেগুলার মাস্ট প্র্যাকটিসেস, যেগুলো আসলে একজন মানুষকে সুস্থ রাখে। বয়স্ক বলেন, হ্যাঁ বয়স্ক বলেন আর তরুণ বয়স বলেন, যে কোনো বয়সের মানুষের জন্য আমি মনে করি যে 3টা অভ্যাস বলতে আপনি আর্লি ঘুমাতে যাবেন। একটা আমার মনে হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা এখনকার যে মানুষের লাইফস্টাইল, যে মানুষ বিশেষ করে এখন যেহেতু আপনার ইন্টারনেটের যুগ, মানুষ স্ক্রিন টাইমটা বেশি দেয়। এই জন্যই এই সময়টা আপনাকে চিন্তা করতে হবে আপনার আহ, রাত্রে খাবারটা আপনি আর্লি খেয়ে ফেলবেন, পাশাপাশি আর্লি ঘুমাতে যাবেন এবং ঘুম থেকে উঠতে হবে আর্লি। ফজরের নামাজের আগের যে আলোটা, আমার আব্বা সবসময় বলতেন যে আহ, ফজরের পরে যে আলোটা, এই আলোতে পড়বা, এই আলোতে পড়লে মানে যে কোনো পড়া তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। তো আমি আমি দেখলাম যে আব্বার কথা সবসময় আমার এই জিনিসটা মনে পড়ে, যে আমি যে কোনো পড়া যা বা করতে যাই, আমি আমার যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি ফজরের পরের জন্য রাখি, যে ফজরের পরে আমি এটা দেখবো। তো আমি আসলে মানুষের লাইফস্টাইলে যদি এটা আমি যোগ করতে পারেন যে আপনি আর্লি ঘুমাবেন, আর্লি উঠবেন, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে মানুষের একটা ভালো অভ্যাস হিসাবে আসতে পারে, এবং এটাই হওয়া উচিত যে কোনো বয়সের মানুষের জন্য আসলে। রাইট, রাইট। আমি আমি একটু এবার একটু মানে অন্য প্রসঙ্গে যাব। যেমন আমাদের সময় দেখতাম যে পরীক্ষার আহ আগের দিন ডিম খাওয়াতো না আমাদেরকে, যে পরীক্ষায় ডিম পাবো। আবার হ্যাঁ, দেখা যায় কি, পরীক্ষা যেদিন হবে সেদিন সকালবেলা খুব ভালো খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে। আবার ফুল গেছিতে যখন যেদিন পরীক্ষা দিতে গেছি, যে এসএসসি পরীক্ষা, পরীক্ষার তখন তার আগে ডাব খাওয়াতো। মানে খাওয়া দাওয়া গুলো খুব খুব বেশি হতো। এটার সাথে পরীক্ষার কি সম্পর্ক? এটা আসলে কোনো কার্যকর সম্পর্ক নাই। তো আপনি ডাক্তারি পেশায় আছেন দীর্ঘদিন, মানে রোগীদের এরকম কোনো এই কুসংস্কারাচ্ছন্ন কোনো কিছু কি আপনার চোখে পড়ে কিনা, বা যেগুলো আসলেই এই আপনাকে মানে চিকিৎসা বিজ্ঞানের সাথে কোনো রিলেশন নাই, এরকম কোনো কিছু অভিজ্ঞতা কিন্তু যদি শেয়ার করতেন। হ্যাঁ, না ঠিক আছে। আমি তো আমাদের মুন্সিরহাট হেলথ কমপ্লেক্স, এখানে আমি চাকরি করছি। আমার প্রথম পোস্টিং ছিল ওইখানে। তো সেই হিসাবে ওইখানকার চাকরি জীবনে আমাদের তো গ্রামের যে রোগীগুলো এদেরকেই বেশি আহ, দেখতে হইতো। তো আসলে ওই পরীক্ষা রিলেটেড যে কথাগুলো বললেন আর কি, যে আহ, ডিম খাইলে মানে ইয়ে পাওয়া, তারপরে আপনার আহ, আহ, ডাব খাইতে দেওয়া, এই বিষয়গুলো আসলে এটা আমি কুসংস্কার হিসাবে দেখি না। এটা মানুষের হয়তো আহ, একটা বিশ্বাস থেকে বলে, কিন্তু আসলে যে পরিশ্রমী, যে কাজ পড়াশোনা করবে, তার জন্য তো আর এগুলা কোনো বিষয় না যে এটার সাথে এটা কোনো রিলেশন আছে। এটা আমরা এখন এটা ভালোভাবেই বুঝি আর কি। তো সুতরাং আর খাওয়া দাওয়ার বিষয়টা এটা আপেক্ষিক বিষয়, কে কিভাবে এটাকে দেখলো সেটা তার বিষয়, কিন্তু এটার সাথে পড়াশোনার বা পরীক্ষায় রেজাল্টের এটা কোনো রিলেশন তো অবশ্যই নাই। এটা তো আহ, বুঝাই যায় আর কি স্বাভাবিকভাবে। আচ্ছা, জীবনে কেউ যদি মনে করো সফল হতে চায়, স্টুডেন্টদের জন্য, ধরেন ধর্মপুর স্কুলের স্টুডেন্ট, বর্তমান ছাত্ররা আপনার ইন্টারভিউটা দেখছে, তো তাদের জন্য এই সফল হতে হলে, যেমন কেউ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বা কোনো ভালো একজন পেশাজীবী হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? একটা স্টুডেন্টদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান? আসলে পরামর্শ কিছুই না, এটা হলো আপনার যে পেশায় যাক, আপনাকে সেই পেশার জন্য তৈরি করতে গেলে আপনাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের জায়গাটা হলো আপনার সেটা পড়াশোনার কোনো বিকল্প নাই, এটা হলো সবচেয়ে বড় পরিশ্রম। তো আপনি মেধাবী হইতে পারেন, মেধাবী নাও হইতে পারেন, কিন্তু আপনি যদি যে কোনো বিষয়ে যেটাতেই যান,
আপনি যদি এটাকে সফলতা অর্জন করতে চান, তাহলে সেখানে আপনাকে সময় দিতে হবে, সেখানে আপনাকে মানে কঠোর পরিশ্রমের যে বিষয়টা আসে সেটা দিতে হবে, এবং পড়াশোনার তো কোনো আর বিকল্প নাই। আপনাকে পড়াশোনার এবং এমন না যে আপনি পরীক্ষার ২-৩ দিন আগে পড়লেই হয়ে যাবে তা না। আপনাকে বছর জুড়েই আপনাকে পড়তে হবে, এবং যে যেটাতেই যান আপনার বেসটা শক্ত করতে হলে পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। ভাবির সাথে আপনার পরিচয় হলো কিভাবে? আপনার কি অ্যারেঞ্জ ম্যারেজ, সেটেল ম্যারেজ? আমি আসলে পড়াশোনা করছি ময়মনসিংহ মেডিকেলে। আর আ আমার ওয়াইফ পড়াশোনা করছে এই রংপুর মেডিকেলে আরকি। তো আসলে আমাদের আসলে ফ্যামিলিগত একটা পরিচয় ছিল। সেটা হলো ওরা ময়মনসিংহেরই আ মানে ময়মনসিংহ ওদের বাড়ি। তো সেই হিসাবে আমাদের প্রতিবেশী যিনি ছিলেন আ ওর খালা হয় আরকি। তো ওই খালাম্মার মাধ্যমে খালাম্মার সাথে একটা পরিচয় ছিল। আ ওইভাবেই আসলে ফ্যামিলিগতভাবেই পরে আগাইছে আরকি। মানে অ্যারেঞ্জ ওরকম ম্যারেজ? আ বলা যায়, বলা আচ্ছা, যায়। রাইট। আচ্ছা, আপনি ডাক্তারি জীবন থেকে বের হয়ে গেলাম এবার। মানুষ হিসাবে আপনার কিছু প্রশ্ন জানতে চাই। একজন সফল মানুষ, একজন ভালো মানুষ হওয়ার জন্য আ মানুষের অ্যা কি করা উচিত? একজন মানুষকে ওভারনাইট তো কেউ সফল হতে পারে না। আমি কেউ বলতে পারব না যে আমি গতকাল খারাপ ছিলাম আজকে ভালো হয়ে গেলাম। তাহলে সফলতার দিকে একটু ভালো মানুষ হওয়ার জন্য যে প্র্যাকটিস, ওই কি করা উচিত বলে আপনি মনে করেন? না, এটাই সফলতা আসলে কি, এটা তো আর একদিনে আসবে না। সফল মানে কি আমি আপনাকে যেটা বলবো আমি ডাক্তার হয়ে গেলাম, সফল হয়ে গেলাম, আমি ইঞ্জিনিয়ার এরকম না বিষয়টা। সফলতা মানুষের যে যার যে অবস্থানে থাকবে সেই অবস্থান থেকেই সে সফলতা অর্জন করতে পারে। এখন সফলতার মাপকাঠি কি? মাপকাঠি যদি বলেন, আমি বলব যে আপনি সফল তখনই হবেন আপনি আপনার সারাউন্ডিং নিয়ে যখন ভালো থাকবেন। আপনি একজন ভালো বাবা, আপনি একজন ভালো হাসব্যান্ড, আপনি ভালো প্রতিবেশী, আপনি ভালো কলিগ। আমি মনে করি এটুকুই যথেষ্ট একজন মানুষের সফলতার জন্য। আ এই গুণগুলা যার মধ্যে আছে সেই আমি তাকে সফল মনে করি আরকি। এছাড়া আর বাইরে কিছু দরকার নাই যে আপনি আমি মানে আপনি জি। কি বেড়াতে যান? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার হ্যাঁ, একটা ভালো ইয়ে বললেন। যে আসলে আমি ব্যক্তিগত বা অ্যা আপনার ইয়ের জন্য অ্যা প্রফে মানে অ্যা প্রফেশনাল লাইফ এর কারণে হয়তো পরিবারকে ওইভাবে সময় দিতে পারি না। কিন্তু আমি একটা বছরের নির্দিষ্ট সময় অ্যা পরিবার নিয়ে দেশে-বিদেশে যেখানে সুযোগ পাই বেড়াই। এটা আমার একটা ভালো মানে ওই সময়টা আমি একদম ডিটাচড, যে আমার প্রফেশনাল লাইফ থেকে একদমই ডিটাচড। আমি আমার শুধু পরিবারকেই ওই সময়টা দিই আরকি। এটা আমার জন্য খুব, এবং আমি ওটাকেই আমার আসলে লেজার পিরিয়ড বলতে পারি আরকি। আমি ওটাকেই এনজয় করি বেশ। ফ্যামিলির তো বাইরে যান? হুম। আমি এ ব্যাপারে আর আর এ আ অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট অ্যা চিকিৎসার জন্য ইন্ডিয়া চলে যায়। বিদেশে চলে যাচ্ছে। এটা আসলে কেন? আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা কি ইন্ডিয়া বা আ আ এদের থেকে আমাদের কি খারাপ? নাকি আসলে আমাদের অন্য কোনো সমস্যা আছে? নাকি ইকুয়াল? মানে আপনার কি মনে হয়? এটা আসলে কি দৃষ্টিভঙ্গির বিষয়। আমরা আসলে আ চিকিৎসকের স্বল্পতা বিষয়টাকে আমি বলব না। চিকিৎসকের স্বল্পতা ও ওটা নাই। কিন্তু আমার ডেডিকেটেড চিকিৎসক বা আমি যেটাকে বলবো আপনাকে যে আমি রুগীর জন্য সেইফ, আমি নিরাপদ ডাক্তার। এই বিষয়টা আমার পেশেন্ট আমাকে কতটুকু ট্রাস্ট করে। এই জায়গাটাতে আমাদের হয়তো দুর্বলতা আছে। আমরা হয়তো পেশেন্টের ওই জায়গাটায় তৈরি করতে পারি নাই যে এই পেশেন্ট আমাকে মনে করবে যে আমি এই ডাক্তারের কাছে সেইফ। আমার আমার যেই সমস্যাই হোক, আমি এই সমস্যাটা তার কাছ থেকে সঠিক সমাধান পাবো। তো আমাদের পেশেন্টরা যখন এই অবস্থা থেকে তার যে এক্সপেকটেশন সেটা পায় না, তখন হয়তো তারা হতাশ হয়, এবং পাশাপাশি তারা আ বেটার অপশন হিসেবে আ আশেপাশের দেশে যায়। কিন্তু আমাদের আমাদের মানে ডাক্তারদের যে দক্ষতা এবং আপনার মেধা, এটা কোন দিক থেকে কম নাই। আমি মনে করি আর বেশিই আছে। কিন্তু আমাদের পেশেন্টদেরকে সময় দেওয়া বা আমাদের পেশেন্টদেরকে ওইভাবে কানেক্ট করা, এই বিষয়গুলো আমাদের
একটু গাফেলতি বা আমাদের একটু শর্টেজ আছে, যে আমি আমি আমার পেশেন্টকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না যে আমি তার জন্য একজন নিরাপদ ডাক্তার। এই জিনিসটা আমাকে অ্যাচিভ করতে হবে, তাইলেই হয়তো আমাদের পেশেন্ট গুলা আমাদের দেশমুখী থাকবে আর কি, বাইরে যাওয়ার প্রবণতা কমবে। আমাদের স্বাস্থ্য খাত নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা বাংলাদেশের? ধরেন আমি একটু হ্যাঁ, খোলামেলায় বলি যে আমাদের একটা প্রাইভেট ক্লিনিকে গেলে এত সুন্দর, কিন্তু হুম, আবার দেখা যাচ্ছে যে পাশাপাশি একটা সরকারি হসপিটালে গেলে ভালো ডাক্তার আছে। মানুষ এখনো কিন্তু সরকারি হসপিটাল ডাক্তার প্রতি কিন্তু খুব ডিপেন্ডেন্ট। যে এখানে পরিবেশ খারাপ হলেও ভালো চিকিৎসা পাবো, ভালো পরামর্শ পাবো, ভালো ভালো কনসালটেন্সি পাবো। মানুষ কিন্তু ওই ভালো চিকিৎসার জন্যই কিন্তু পরিবেশটাকে স্পেয়ার করে যে আমি যাবো সেখানে। তো এই যে একটা ডিসক্রিপেন্সি আছে এখানে, এটার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? মানে যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন বাংলাদেশে, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন যে এটা আসলে এখানে কেন আমার বা কি করা যায়? আমার বিষয়টা, যেহেতু আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই ক্ষেত্রে ওই দিক পার্সপেক্টিভে যদি আমি জনস্বাস্থ্যের বিষয়টা দেখতে যাই, তাহলে আমাকে আহ, একটা রাষ্ট্রের কিন্তু মানুষের, দেশের জনগণের মৌলিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, এগুলাকে আহ, রাষ্ট্র প্রদান করবে। এই এটা এটা বেসিক নিড। এটার দায় দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের। আমার একটা রিক্সাওয়ালার যদি হার্ট অ্যাটাক হয়, সে যেরকম হার্টের রিং পরানোর জন্য যে চিকিৎসা লাগবে, সেই চিকিৎসাটা পাইতে সে মানে পাওয়ার জন্য সে অধিকার রাখে। একজন কোটিপতি সেও এটা পাওয়ার জন্য অধিকার রাখে, এবং পাশাপাশি এটার দায় দায়িত্ব আমার রাষ্ট্রকেই নিতে হবে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, তাহলে আমাদের চিকিৎসা খাতটা সেই লেভেলে পৌঁছে যাবে যে আমি আমি আমার রাষ্ট্রের যে কোনো নাগরিকের জন্য যে কোনো স্বাস্থ্য সেবা যখন আমি শতভাগ তাকে আমি দিতে পারবো, সেই অবস্থায় নিয়ে যাইতে হবে আমার রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থাটাকে। সেই জন্য আমাদের যেটা বাইরের কান্ট্রিতে যেগুলা হয়, যে হেলথ ইন্স্যুরেন্স বলেন, এই এই বিষয়গুলা যেখানে যেখানে আমাদের আমরা সেটাকে বলি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে সমাজের সমানভাবে সবাইকে সমান স্বাস্থ্য সেবার আওতায় আনা। এটা যদি করতে পারে, তাহলে আমাদের স্বাস্থ্য খাতের উন্নতিটা ওই লেভেলেই আমরা নিতে পারবো আর কি। আপনি কি বই পড়েন? চিকিৎসা বিজ্ঞানের বাইরে বা কোন লিটারেচার চিকিৎসা বা বিজ্ঞানের সাহিত্য? বাইরে পড়াশোনা, হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছেন, যে আসলে অবসরের সময়টা তো ওইভাবে পাই না। সেই জন্য আসলে বই পড়ার অভ্যাসটা ছোটবেলায় হয়তো মানে কিছুটা ছিল, কিন্তু এখন আসলে সেই সময়টা আসলেই পাওয়া হয় না আর কি, সময় পাওয়া হয় না। আচ্ছা, আপনি এই যে মোবাইল ব্যবহার, জি। এটা নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের তরুণ এটা প্রজন্মের একটা কাছে? আমার এটা 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 আসলে কি, আমি মনে করি স- সব ফ্যামিলি বলেন বা বর্তমান জেনারেশন বলেন, সবারই কিন্তু এই যে স্ক্রিন টাইমের যে বিষয়টা, বাচ্চাদের বলেন আর বয়স বয়স যাদেরই বলেন আর কি, এটার আসলে আমাদের একটা লাগামহীন একটা অবস্থায়, যে আমরা সব সময় এটার সাথে খুব বেশি অ্যাটাচড। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় এটা কন্ট্রোল করার জায়গাটাতে আমরা ওইভাবে পারতেছি না, কারণ আহ, মানে এটার সাথে আমরা এমন ভাবে জড়িয়ে পড়ছি আসলে। তবে আমাদের বাচ্চাদের যে বিষয়গুলা, যে আপনার বাচ্চাদের একটা স্ক্রিন টাইমটাকে ফিক্স করে দেওয়া দরকার, কারণ সারাক্ষণ যেটা তাদের যে এই স্ক্রিনে পড়ে থাকা, এটার জন্য তাদের ভীষণ মানে চোখের যে প্রবলেম বা কানের প্রবলেম, এই বিষয়গুলা খুব বেশি, মানে এখন বর্তমানে যে বিষয়, বেশিরভাগ বাচ্চা দেখেন চশমা ইউজ করা লাগতেছে। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের একটু ইয়ে করতে হবে, মানে স্পেসিফাই করতে হবে যে আমার বাচ্চার স্ক্রিন টাইমটা আমাকে, মানে বিশেষ করে এটা তো পরিবার থেকেই আমাকে ইয়ে করতে হবে, যে পরিবারের সবাই যদি এটাকে সচেতনতার পর্যায়ে নিয়ে যায়, যে আমার বাচ্চাকে আমি ওইভাবেই টেক কেয়ার করব, যে আমি তাকে সময় দিব, তাইলে হয়তো সেই স্ক্রিন টাইম থেকে ফিরে আসবে। তাকে আমার একটা সময় দিতে হবে, যে আমি টাইমলি তার সাথে কথা বলবো, তার সাথে আমার মানে একটা স্কুল টাইমের পরেও তার সাথে আমার আলাদা একটা যোগাযোগ থাকবে। যে কারণ আমি যদি তাকে ওইভাবে সময় দিই, তাহলে হয়তো বাচ্চা ওই স্ক্রিন ইয়েতে বেশি ঝুঁকে পড়বে না আর কি। আমার মনে হয় ফ্যামিলির মধ্যে যে বন্ডিংটা, এটাকে বেশি স্ট্রং করা, এবং নিজেদের মধ্যে বেশ করে খাওয়ার সময়, তারপরে আপনার পড়াশোনার বিষয়, এগুলো নিয়ে আলাপ আলোচনা করা, এবং একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্সি যে জায়গাটা, এটাকে তৈরি করা, যে সে তা বাচ্চা হোক, আমার কাছে তার প্রয়োজনটা হোক, আর যেটাই হোক, সে আমার কাছে মন খুলে বলতে পারবে। এই ধরনের একটা মানে পারিবারিক বন্ধন তৈরি করা, এটা আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট আর কি। বিশ্বকাপ খেলা দেখেন? আসলে কি,
খেলার বিষয়টা তো বলছেন, এটা আমি যেহেতু সকালে উঠি, সকালের গুলা দেখতে পারি, এটা ঠিক আছে, কিন্তু রাতের গুলা পারি না। কারণ আমি বাসায় আসলে আমার ওই যে আর্লি ঘুমানোর একটা অভ্যাস, সেটা আমি অ্যাভয়েড করতে পারি না আর কি। কোন দল সাপোর্ট করেন? আমি আমার ঘরের সবাই আর্জেন্টিনা, আমি একমাত্র ব্রাজিল। এই জন্যই আসলে আমার আবার বাসায় 4টা পেট আছে, তো ওদেরকেও আপনার ভাবি ওই আর্জেন্টিনার দিকে নিয়ে গেছে আর কি, বাচ্চাদের তো নিচে নিচে ওই ওই 4টা প্যাটের মধ্যে আমাকে আমার সাথে যে বেশি কানেক্টেড, তার জন্য একটা ব্রাজিলের নিচে আর কি, আর বাকি সবগুলারে আর্জেন্টিনার আর্জেন্টিনা। নিয়ে গেছে। মানে মানে না পারতে আপনার জন্য ব্রাজিলের জার্সি কিনছে আর কি। জি জি। আচ্ছা। না ঠিক আছে, চমৎকার। আমি এখন আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে আপনি আহ, অনেকগুলো শিক্ষকের সাথে আপনার অনেকগুলো শিক্ষকের নাম বললেন। তো আপনি আহ, কোন শিক্ষকের সাথে স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে স্কুল লাইফে, স্কুলে 6 to 10? মানে আমার শিক্ষকের কিন্তু অভাব নাই। আমি আমার আব্বা আমাকে সবসময় আমার স্কুল শিক্ষকের বাইরেও আমাদের বাড়ির আশেপাশে যারা আছেন আহ, সবার মানে সাথে আমার মানে ছাত্র শিক্ষক সম্পর্ক এরকম আমার অনেক টিচার আমাদের বাড়ির পাশে আছেন। তো আমি আসলে আমার প্রাইমারি স্কুল লাইফে আমি আমার ছোটবেলা আমার বাড়িতে এসে আমার স্যার পড়াইতেন। উনি আমাদের বাড়ির পূর্ব পাশেই আর কি, আমানুল্লাহ স্যার। তো স্যারকে আমি আসলে আমার স্কুল জীবনের প্রথম টিচার, যদিও স্কুলেই আছেন, কিন্তু উনি আমাকে প্রাইভেট পড়াইতেন। তো ওনার ওনার যে একজন বাচ্চাকে যে পড়ানো বা পড়ানো বলেন, বা একজন বাচ্চার সাথে যে আহ, মানে বিহেভ, এই জিনিসগুলা ওনার ওনার মাধ্যমে আমি যে কতটুকু পাইছি, এবং উনি যেদিন আমাকে লাস্ট পড়াই গেছেন বা কালকে থেকে উনি আর আসবেন না, এই জিনিসটা আমি এখনো আমার মনে পড়ে যে আমি ওনার পিছনে পিছনে আমাদের পুকুর পাড় পর্যন্ত গিয়েছি, এবং স্যার যতটুকু গেছে ওনার পিছনে তাকাইছিলাম, এবং আমি ওই দিন খুব কান্না করছি। তো আমার স্যারকে আমার স্মৃতিতে খুব মনে পড়ে, জানি না স্যার আমার কথা এখন মনে আছে কিনা, কিন্তু আমার এখনো স্যারের কথা খুব মনে পড়ে যে আমানুল্লাহ স্যার কে কি কি পড়াইছেন ওই বিষয় না, কিন্তু তার সাথে আমি যে কানেক্টেড ছিলাম, একজন ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, এবং সেটার যে একটা ভালোবাসার সম্পর্ক, সেই জিনিসটা আমি খুব ফিল করছি। আমানুল্লাহ স্যার। আমানুল্লাহ স্যার উনি স্কুলের শিক্ষক, আচ্ছা আমাদের আচ্ছা। কোনো স্কুলের শিক্ষক না, মানে আমাকে প্রাইভেট। এখন আমি স্কুলের শিক্ষক যে বিষয়টা বললেন, এখানে যদি হুম, আসি, আমার আহ, সবাই প্রিয় শিক্ষক, এখানে আমার কোনো আহ, ইয়ে নাই, কিন্তু খুব বেশি কানেক্টেড ছিলাম 2জন স্যারের সাথে। আমি খুব বেশি কানেক্টেড ছিলাম যেহেতু সায়েন্সের স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমার একরাম স্যারের কথা খুব মনে পড়ে। স্যার আমার মানে আমার বাবার পরে যদি আমাকে কেউ গাইড করে থাকেন, বা আমাকে কেউ যদি পড়াশোনা বা এগুলাতে হুম, খুব হুম। বেশি ইনভলভ করে থাকেন, সেটা স্যারের কথাই বলবো। আর শেষে 9-10-এ ওঠার পরে জগন্নাথ স্যার সাথে আমার খুব আহ, পড়াশোনা নিয়ে খুব আমার ইন্টারাকশন হয়েছে। স্যার আমাকে খুব আহ, খুব হেল্প করছেন। তো এই 2জন স্যারকে আমি সারা জীবনের জন্য স্যারদের স্যারদের কাছে কৃতজ্ঞ থাকবো আর কি। আমার আমার অবস্থানের পিছনে ওনাদের একটা বড় অবদান আছে। আচ্ছা, স্কুলের রেজাল্ট ভালো করার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? মানে স্টুডেন্টরা যাতে ভালো, আরো ভালো রেজাল্ট করে। আপনি জানেন আমাদের স্কুলের পড়াশোনার রেজাল্ট। বিষয়টা আসলে কি, এটা একটা কনসিস্টেন্ট বিষয়। মানে আমি বলবো না যে পরীক্ষার আগে 3 মাস পড়লে ভালো করে ফেলবে, এরকম বিষয় না। পড়াশোনা আসলে রেগুলারিটির বিষয়, প্রতিদিন পড়তে হবে, আহ, নির্দিষ্ট সময় পড়তে হবে, 24 ঘন্টা রাত দিন পড়তে হবে, এরকম কোনো বিষয় না। আমার যে স্কুলের পড়া বা আমার যে পড়াটা, এটাকে রেগুলারলি চর্চায় রাখা, তাহলে ইজিলি একটা ছাত্র বা ছাত্রী বছর শেষে ভালো রেজাল্ট করবে, এটাতে কোনো সন্দেহ নাই। যেখানে ইফোর্ট দিতে হবে, ইফোর্ট দিলে ভালো করবে। আর আমার একটা ছোট টিপস হলো, যেদিন পরীক্ষা সেই দিন পরীক্ষার আগে অন্তত 1-2টা প্রশ্ন আহ, কোনো পড়ার দরকার নাই, নিজে দেখে দেখে হলো লিখবে। লেখার যে ইয়াটা থাকে আপনার, পরীক্ষা শুরু করার পরে কিন্তু লেখার স্পিড কমে যায়, কিন্তু আপনি যদি আগে থেকে ওই লেখার যে স্পিডের ইয়াটা তৈরি করে যাবেন, পরীক্ষার হলে কিন্তু সেটা অনেকটা হেল্পফুল হয়। এবং দেখা গেল যে ওই
পরীক্ষার সময়টা হলো কনস্ট্যান্ট থাকে যে আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা। তো আমি দেখলাম যে এই অভ্যাসটা থাকলে স্টুডেন্টরা, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা উপকার পাইছি সেটাই আমি শেয়ার করলাম, যে পরীক্ষার আগের মুহূর্তে 1-2টা প্রশ্ন নিজের হাতে লিখবেন। লেখার পরে আপনার যে হাতটা চালু হইলো, এখন পরীক্ষার সময় আপনি দেখবেন প্রতিটা কোশ্চেনে আপনি 3-4 মিনিট আপনি এখানে আহ, কম লাগবে সময় আপনার লিখতে। তো আমি মনে করি এটা আমার একটা টিপস হিসাবে আমি যদি বলি, এটা যদি সবাই ফলো করে, যার মধ্যে আহ এটা ভালো করবে, মানে সময়ের মধ্যে সে তার পরীক্ষার সময় ইয়াটা শেষ করতে পারে আর কি। আপনি তো ডাক্তার এবং শিক্ষক। আমি জি, আপনাকে যে প্রশ্নটা এখন করতে চাই সেটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? হ্যাঁ, সেটা আমি আমি তো বললামই যে আমার ছাত্র শিক্ষক সম্পর্কের যে ইয়াটা, যে আমার ছাত্র বা আমি স্টুডেন্ট বা আমি টিচার, যেটাই হোক, আমি আমি ওটাকে ফিল করতে হবে যে আমার যে সম্পর্ক সেটাকে আমাকে ফিল করতে হবে, যে আমি তার জন্য আহ তার ভালো চাইবো, এবং আহ, তাকে কিভাবে আমি আগায় নিয়ে যাব সেটাই আমার সবসময় আমার ইয়াতে থাকবে, যে আমার স্টুডেন্ট যাতে আমার কাছ থেকে যেটাই পায় সেটা যে শুধু পড়াশোনা পাবে তা না, আমার জীবন আদর্শ, আমার যে চলা বলা চলাফেরা সবকিছুতেই তার একটা আহ, আমি তার উপর একটা ছায়া রাখতে চাই। সেটাই আমার মনে হয় একটা ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যে আহ, সেতু বন্ধন হওয়া উচিত, যে আমার দ্বারা যাতে সে প্রভাবিত হয়, আমার ভালো জিনিস যাতে সে বুঝতে পারে, যে আমি যে তার জন্য ভালো চাইছি, বা আমার যে ভালো আহ, জায়গাগুলা সে বুঝতে পারে, এটাকে আমাকে প্রাধান্য দিতে হবে আর কি। আচ্ছা, শিক্ষকদের কি এই আপডেট থাকা উচিত বা শিক্ষকদের কি পড়াশোনা করা উচিত? বা হ্যাঁ, আমরা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে শিক্ষক হলে যে আপনি, মানে আপনার সে কাজ শেষ তা কিন্তু না, আপনাকে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। আমাদের যেটাই বলেন, যে যেই পেশায় বা যেই শিক্ষকতায় থাকুক, তাকে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। আর এখন তো একদমই ইজি, আমি মনে করি আমাদের সময় যেটা ছিল অনেক বেশি লাইব্রেরি ওয়ার্ক করা লাগতো, বা এখন আপনি সবকিছু আপনার হাতের মুঠায়, আপনি যখন যেটা চাইতেছেন, আপনার রিসোর্সের কোনো অভাব নাই। সুতরাং এখন আপডেটেড থাকা বা রিসোর্স পাওয়া এগুলো একদম ইজি। এবং আমি মনে করি শিক্ষকদের প্রতিনিয়তই মানে ডেলি অন্তত 1-2 ঘন্টা এই পড়াশোনার মানে মধ্যে থাকতে হবে, চর্চায় থাকতে হবে, তাহলে আপনি আপনার ডেলিভারেশনটা, যেটা আপনার সঠিক কথাটা বা সঠিক স্পিচটা আপনি দিতে পারবেন। না হলে আপনাকে ওই পুরাতন ধ্যান ধারণা নিয়ে থাকলে হবে না, আপডেটেড থাকতে হবে সবসময়। আচ্ছা, আর সেই জন্য প্রযুক্তি, পড়াশোনার কোনো বিকল্প নেই। এই যে চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তির প্রভাব, এই যে নতুন জি, নতুন টেকনোলজি আসছে, আহ এক সময় আমরা যখন চিকিৎসা নিতাম বা আমরা যখন হসপিটালগুলোতে যেতাম, সেই তুলনায় বর্তমানে চিকিৎসা ব্যবস্থা, আপনি মানে প্রযুক্তির প্রভাব কেমন চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা বিজ্ঞানে, বা এটাতে মানুষের কি উপকার হচ্ছে? যদি এই ব্যাপারে সংক্ষেপে যদি একটু বলতেন যে প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে এটার কতটুকু বাংলাদেশ নিতে পেরেছে, বা আদৌ কি এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, হলে কতটুকু, এটা যদি আপনি যদি প্রযুক্তির একটু বিষয়টা বলতেন। আসলে কি, মানে বর্তমানের যে পৃথিবী আর বর্তমানের যে বাংলাদেশ, পৃথিবীর সাথে বাংলাদেশের প্রযুক্তিগত দিক থেকে অনেক ডিফার করে, অনেক বেশি পিছিয়ে আছে আমি মনে করি আর কি। যেটা আমি বাইরের কান্ট্রিতে যেখানে দেখছি, যে বিশেষ করে আমাদের আহ, যে কোনো ডায়াগনস্টিক বলেন আর থেরাপিউটিক বলেন, দুই জায়গাতেই আসলে আমাদের অবস্থানটা অনেক পিছিয়ে আছি আমরা। বিশেষ করে আপনার এখন বর্তমানে যে কোনো মানে সার্জারি বলেন বা যে কোনো এগুলো এখন রোবোটিক পর্যায়ে চলে গেছে, যেটা আমাদের বাংলাদেশে এখনো যে আগের আগের যে সনাতন পদ্ধতি যেগুলো, সেগুলোতেই আমরা এখনো পড়ে আছি আর কি। তো আসলে আমাদের যদি মানে গ্লোবালের সাথে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে আমাদেরকে আরো বেশি আহ, ইয়াতে আসতে হবে, আপনার ডিজিটালাইজড, পাশাপাশি আপনার অত্যাধুনিক যে ইকুইপমেন্ট, এগুলার ইউজে বা সরকারি বা বেসরকারি যেভাবে হোক এগুলার ইউজে মানে অভ্যস্ত হতে হবে, তাইলে আমরা আমাদের পেশেন্টদেরকে আরো বেটার স্বাস্থ্য সেবা যেটাই বলেন দিতে পারবো আর কি। আহ, আপনি মনে হয় মিউট আছেন আর কি। না, ঠিক আছে।
আপনার শো আচ্ছা, আমরা ফেসবুক লাইভে আছি, অনেকে আপনার শোটা দেখছে। তো অনেকে আপনার জন্য শুভকামনা জানাচ্ছে। আমি একটু নাম থ্যাংক বলি। ইউ। একজন হচ্ছে মোশাররফ হোসাইন, উনি আহ, আহ, আমাদের ভাগিনা জগৎপুর। আরেকজন হাসান মাহমুদ, আহ, আমাদের 2002 ব্যাচের। কফিল উদ্দিন 1999 ব্যাচের। আবার হাসান মাহমুদ লিখেছে, আমার দেখা মতে সাইফুল ভাই একজন মানবিক ডাক্তার, মহান আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দিক। কফিল বলছে ভালোবাসা শুভকামনা রইলো। হাসান মাহমুদ আবার বলেছে মাশাল্লাহ। মোশাররফ হোসেন বলছে খুব সুন্দর উদ্যোগ। এবং আমাদের আরেকজন হাসান মাহমুদ ভাই আছে, সিনিয়র ভাই, উনি জি জি। আপনাকে সালাম দিয়েছে, বলছে শুভকামনা ডাক্তার আসসালামু সাইফ। আলাইকুম। আরেকটা আসসালামু হচ্ছে আলাইকুম। আপনি গোলাম কাউসার, এই আমার দক্ষিণ বন্ধু। ধর্মপুরের, ও বলছে জি জি। মাশাল্লাহ। আবির হোসেন বলছে শুভকামনা রইলো আপনার জন্য। আর একজন আপনাকে সালাম দিয়েছে, আর একজন নাজিম উদ্দিন, ও আমাকে আপনাকে দুজনকে কিন্তু বেস্ট অফ লাক দিয়েছে। ওয়াসিম থ্যাংক ইউ। আকরাম লেবানন থেকে বলেছে আপনার জন্য শুভকামনা। সেলিম ভাই পশ্চিম দেবপুরের, আমাদের 1983-84 ব্যাচের, উনি শুভকামনা জানালো। থ্যাংক ইউ। তারপর অনেকে অনেক স্মৃতিময় কথাবার্তা বলেছে। আরেকজন বলছে পুকুর পাড়ের বিল্ডিংটা আছে কিনা। তো আছে এগুলো কিন্তু। স্মৃতিময় কথা। তো নাজিম 1999 ব্যাচের একটা প্রশ্ন করেছে আপনাকে, সেটা হচ্ছে এই যে আমাদের আমাদের শোটা কিন্তু 1 ঘন্টার, আমাদের আর মাত্র 4 মিনিট আছে। ও বলেছে সাইফুল ভাই সহ আমাদের শিক্ষার্থীরা যারা ডাক্তার হয়েছেন তারা যদি আমাদের সাথে থাকেন, আমরা স্কুল কেন্দ্রিক প্রতি বছর মেডিকেল ক্যাম্প করতে চাই। এই ব্যাপারে আপনি যদি ইনশাল্লাহ, কিছু বলতেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অলওয়েজ আমি সবসময় এটাতে অ্যাপ্রিসিয়েট করি। এটাতে আমার পূর্ণ সাপোর্ট আছে এবং আপনারা যে কোনো উম, আহ, ইয়ে করলে আমি সেটাতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা কুইক কিছু প্রশ্ন করি, সময় যেহেতু নাই। আপনি চা খান না কফি খান? আমি আসলে কি চা কফি দুইটাই আমার জন্য একটু প্রবলেম। সেটা হচ্ছে আমি ওই যে আর্লি ঘুমাইতে যাই। আমি ওই ঘুমটাকে মানে দুইটাই আমার ঘুমেরটাকে প্রবলেম করে, সেই জন্য আসলে চাটা ওই সকালে একবারই খাওয়া হয় আর কি, বিশেষ করে চাই খাওয়া হয়। আচ্ছা, আপনি তো এখনো তারুণ্য ধরে রেখেছেন। আপনাকে আপনার আপনার এই তারুণ্য ধরে রাখার রহস্যটা কি? মানে কি না খান না, আমি প্রতিদিন আসলে ওইভাবে ধরে রেখেছেন? ওইভাবে ওরকম কোনো মেনটেন করি তা না। এরকম কোনো মেনটেন করা হয় না। আমার ওয়েট বেশি আছে। আপনি হয়তো তবে উম, কতটুকু কি জানি না, তবে চেষ্টা করি মানে সুস্থ জীবন যাপন করতে আর কি, এটুকুই আর কি। খাবার দাবার বিষয়গুলা সবসময় বাসার খাবার খাওয়ার চেষ্টা করি, বাইরে খাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা আমার মনে হয় সবাই যদি এটাকে অভ্যস্ত হয় আর তাইলেই অনেকটু ভালো থাকা যায়, বাইরে খাওয়া তো যতটা অ্যাভয়েড করতে হয় আর কি। ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে আপনার কি পরামর্শ? যদি এটা আসলে আমি এক মেডিসিনের সময় পাশাপাশি এক সময় ফিজিক্যাল এক্সারসাইজটা হ্যাঁ হ্যাঁ, এটা যদি খুবই একটু ইম্পর্টেন্ট emphasize একটা বিষয়। এবারে দিনে প্রতিদিন না হোক সপ্তাহে 3-4 দিন হলেও আপনাকে এটা অন্তত করতে হবে যে আপনি ফিজিক্যালি ফিট থাকতে হলে আপনাকে কমপক্ষে 20 মিনিট দ্রুত হাঁটতে হবে। একটু সময় বের করে এই কাজটা করতে হবে আর কি। তাহলে ফিজিক্যালি ফিট থাকা যাবে মনে করি এখানে। আর বেশি কিছু ইফোর্ট দেওয়া দরকার নাই যে আমাকে জিমে পড়ে থাকতে হবে, এরকম না। অন্তত 3-4 দিন নিজের জন্য এই সময়টা আপনাকে দিতে হবে। 20 মিনিট আপনি দ্রুত হাঁটবেন যাতে আপনার শরীর ঘামে, এটাই আপ- যথেষ্ট। এবার আপনার যদি কিছু জানার থাকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। সময় আছে মাত্র আর 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমরা শেষ করব, আমাদের শোটা 1 ঘন্টার। তো হ্যাঁ আসলে তারপর আমরা হ্যাঁ, শেষ করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আসলে জানার বিষয় বলতে আপনারা যে উদ্যোগ নিছেন আর এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটা আমার কাছে খুবই একটা মানে ইফেক্টিভ এবং ভালো উদ্যোগ এটা মনে করি। আর যারা এটার এটা নেতৃত্ব দিচ্ছেন, আমি মনে করি ওনারা ওই ওই এটা রাখেন, এই জন্যই ওনারা নেতৃত্বে আসছেন। কিন্তু এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং নিজেদের সবার সম আহ, ওই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানানোর পাশাপাশি অংশগ্রহণের বিষয়টাকে আমাকে তাই নিশ্চিত করতে হবে। তাইলে আমার মনে হয় এটার যে কার্যক্রম এটাকে আমরা ছড়াই দিতে পারবো। আমার স্কুল হবে তা না, আমার সমাজের মধ্যেও এটাকে আমি ছড়াই দিতে পারবো সবার অংশগ্রহণ দ্বারাই আর কি। আমার মনে হয় সবাইকে সমভাবে অংশগ্রহণ করাটাই এখানে ইম্পর্টেন্ট আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। 1 ঘন্টার শো আমাদের। আপনার পরামর্শ চাইবো আমরা। একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি।
আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একটা সংগঠন হয়েছে, আমরা এগিয়ে যাব একসাথে। আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ। মানুষকে সহায়তা করা, মানুষকে সাপোর্ট দেওয়া, অনগ্রসর ইনশাআল্লাহ। মানুষকে এগিয়ে নেওয়া এবং যারা ইনশাআল্লাহ। পিছিয়ে পড়া মানুষ তাদেরকে যেন প্যারালালি আমাদের সাথে সেম পেসে আমরা রাখতে পারি। এটা আমাদের উদ্দেশ্য। এখানে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য কোনো চিন্তা নেই। মানুষের জন্য মানুষ, এই প্রত্যাশা রেখে আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে, ভাবিকে শুভেচ্ছা জানিয়ে, আপনার ফ্যামিলির জন্য শুভকামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে ধন্যবাদ। স্কুল কমিটি, আমার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সবার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো এবং সবাইকে অনেক ধন্যবাদ। আর সবার জন্য শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি।